আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তফা ফিরোজ, আমরা সরাসরি আসি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হচ্ছে যে বিএনপির শীর্ষ দুজন নেতাকে কেন্দ্র করে। বিএনপির চেয়ারপারসন অসুস্থ, উনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রতিদিন আমরা তার কাছ থেকে, দলের কাছ থেকে যে ব্রিফিং পাচ্ছি, সেটা কোনোটাতেই আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না ওনার জীবন নিয়ে। আবার এর পাশাপাশি ওনার জীবিত একমাত্র সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনারও দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা কানাঘুষা চলছে। এখন এটা নিয়ে উনি নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা কিন্তু জটিলতা না কমিয়ে আমার বিবেচনা বরং বাড়িয়েছে। এর মধ্যে আমরা আরো কিছু কথা শুনতে পাচ্ছি, সেটা হলো যে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা বেশ তৎপর হয়ে আছেন এখন দেশি বিদেশে। আমরা সবসময় জানি আমাদের পার্শ্ববর্তী দেশে আছে, আবার এগারো আছে, আবার এর মধ্যে আরো একটা দেশের নাম, যে দেশটা নাকি মানে আপনার দুটো মহাদেশের মধ্যে যারা অবস্থান, বোঝা যাচ্ছে সেটা তুরস্কের কথা বলা হচ্ছে। তো এই যে এত এত দেশের গোয়েন্দা সংস্থা আমাদের এখানে আসে এখন, এটা যেন বাংলাদেশের জন্য গোয়েন্দা, দেশি গোয়েন্দাদের চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এই সব মিলিয়ে আসলে আপনি কি মূল্যায়ন করছেন? আপনার মূল্যায়নটা কি এই ব্যাপারে? আমি দেখছি যে বিএনপির নেতা পর্যন্ত বিভ্রান্ত এবং উদ্ভ্রান্ত। তারা বুঝতে পারছে না আসলে কি চলছে, এবং নেতাদের ভরসা করতে পারছে না, কারণ সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছে না। বারবার কিছুক্ষণ আগে ডাক্তার জাহিদ তিনি খুব আবেগময়ী ভাষায় বলেছেন যে গুজবে কান দেবেন না, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করছেন, তবে বিদেশে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই কথাগুলো খুব আশ্বস্ত করতে পারছে না, কারণ নানা রকম খবর ভেসে যাচ্ছে ঢাকার বাতাসে। ঢাকার বাতাস বলবো না, সারা বাংলাদেশের আকাশে বাতাসে। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই সংকটে। এই এটা আরো ত্বরান্বিত হয়েছে যে তারেক রহমানের বক্তব্যে, যে তারেক রহমান আসতে পারছেন না, যেখানে পক্ষ থেকে বলা হচ্ছে যে তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, এবং খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে চতুর্দিকে এসএসএফ এর সদস্যরা অবস্থান নিয়েছে। তো খালেদা জিয়ার মতন তারেক রহমানও পাবেন, এবং সেটা ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং গতকালকে আইন উপদেষ্টাও ইঙ্গিত দিয়েছেন যে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু তারপরও দল কেন সঠিক দিন তারিখ ফিক্সড করতে পারলো না যে তিনি ঠিক কখন কবে আসবেন। তিনি আসলে কি হবে? তিনি আসলে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার যুগান্তকারী কোনো পরিবর্তন হবে সেটা হবে না, কিন্তু সে একটা ভরসা খুঁজে পাবে। যে কারণ খালেদা জিয়ার প্রতি প্রত্যেকেরই ভালোবাসা, শ্রদ্ধা সবই আছে, সহমর্মিতা আছে, সেটা আমরা দেখলাম দেশে বিদেশে সব পক্ষের। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ থেকে শুরু করে চীন, মানে সব রাষ্ট্রই সহমর্মিতা প্রকাশ করেছে। কিন্তু দলটা তো পরিচালিত হবে, এটা তো শুধু ব্যক্তি বিশেষের ব্যাপার না। বিএনপির কি হবে? বিএনপির কান্ডারিকে, বিএনপির এখন মূল আসলে তারেক রহমান। কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না? কিসের বাধার কারণে? কোন অদৃশ্য শক্তি তাকে আসতে দিচ্ছে না? এগুলি উত্তর খোঁজার চেষ্টা করছেন রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির নেতা কর্মীরা। কেন এইরকম বিপদের সময়ও তারেক রহমান দেশে নেই, তাদের নেই, মায়ের পাশে নেই, নেতা কর্মীদের পাশে নেই? এর কিন্তু জবাব পাওয়া যাচ্ছে না বলি নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে আসছে জয়ের বক্তব্য, -2 ফর্মুলা, যে দুইটি পরিবার আর রাজনীতিতে যে আসতে পারবে না বলে অনেক আগে থেকে আহ মানে আন্তর্জাতিক মহল যে তৎপর ছিল, তার সঙ্গে জড়িত দেশের কিছু মহল, তারাই কি শেষ পর্যন্ত এটা নিশ্চিত করতে চাচ্ছে যে তারেক রহমান যদি না আসে তাহলে 16 কলা পূর্ণ হয়, তাহলে -2 ফর্মুলা মানে বাস্তবায়িত হয়? সেই আলোচনাটা কিন্তু এখন নতুন করে শুরু হয়েছে। এই সবকিছু অবসান হতো যদি তারেক রহমান স্টেট বাংলাদেশে চলে আসতো। এখন তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আলোচনা আছে। আরেকটা আলোচনা আহ, মানে রাজধানীতে ভেসে বেড়াচ্ছে, সেটা হলো
যে তারেক রহমান নাকি দেশে রওনা দিয়েছেন, তিনি ট্রাভেল নিয়ে আসছেন 48 ঘন্টা অবস্থা, এরকম একটা আলোচনাও কিন্তু আছে। তার মানে স্বল্প সময়ের জন্য এসে তিনি আবার ফেরত যাবেন। তিনি এই আলোচনাটা কেন হচ্ছে না যে তিনি আসছেন এবং শুধু মায়ের এই সংকটের সময় মায়ের পাশে থাকবেন না, তিনি নেতা কর্মীদের পাশে থাকবেন। তিনি আগামীতে যে নির্বাচনটা হচ্ছে, যে নির্বাচনটার সময়টাও খুব কাছাকাছি সময়, সেই নির্বাচনের চ্যালেঞ্জটা গ্রহণ করে তিনি সারা দেশে নির্বাচনী সফর কেন করবেন না? এই ঘোষণাটা সুস্পষ্ট শিডিউলটা কেন দল দিতেছেন না, কেন তারেক রহমানের দপ্তর থেকে দেওয়া হচ্ছে না? সেই কারণেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, নানা রকম আলাপ আলোচনা চলছে। না, এই যে বাস্তবতা, এই যে ঘটনাগুলি বলেন তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে যতটুকু যা হয়েছে, আপনার কি মনে হয় এর ফলে মানে থেকে কি আমাদের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন কি কোনোভাবে প্রভাবিত হতে পারে, অথবা বিএনপির রাজনীতি কি কোনো প্রভাবিত হতে পারে? বিএনপি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে যদি বেগম খালেদা জিয়া আর ফিরতে না পারেন, আর তারেক রহমান যদি আসতে না পারেন, তাহলে দল ভয়ঙ্কর সংকটে পড়বে। দলের সেই কেন্দ্রীয় নেতৃত্ব সামাল দিতে পারবে না যে চাপটা দেবে। বিশেষ করে দলের প্রার্থিতা খেয়াল করেন, প্রার্থিতাও চূড়ান্ত না। অন্তত 1000 প্রার্থী কিন্তু সারা দেশে চষে বেড়াচ্ছে। এই 1000-এর মধ্যে থেকে 300 প্রার্থী বাছাই করা এবং একই সঙ্গে শরিকদের আসন নিশ্চিত করা, এই দুটো কাজটি তারেক রহমান ছাড়া আসলে কেউ করতে পারবে না। তো সুতরাং এই তারেক রহমান যদি শেষ পর্যন্ত অনুপস্থিত থাকেন, তাহলে তিনি এটা সামাল দিতে পারবেন না লন্ডন থেকে বসে, এটা পরিষ্কার। ফলে দল একটা এলোমেলো অবস্থান পড়ে যাবে এবং একই সবাই হতাশ হবে যে তাহলে বিএনপি মানে যাকে ঘিরে মানে দল আবর্তিত হবে করবে, বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে দল মনে করছে, তার নেতৃত্ব, এরকম নেতৃত্ববিহীন অবস্থায় এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণ করা সত্যি কঠিন হয়ে যাবে। যার কারণে দলের নেতা কর্মীদের মাঝে তারও উৎকণ্ঠা বিরাজ করছে ঠিক এই মুহূর্তে। আমি আরেকটা এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, সেটা হলো গিয়ে যে যদি তারেক রহমান শেষ পর্যন্ত না আসতে পারেন আগামী কয়েকদিনে, এবং তাহলে এতে লাভ হবে কার রাজনীতিতে? এতে যাই হোক না কেন, বরং বিএনপির বাইরে যে রাজনৈতিক শক্তি আছে, জামাত লাভবান হবে, লাভবান হবে আরো অনেকগুলো শক্তি, কিন্তু হবে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এমনিতেই এক ধরনের উগ্রবাদী প্রবণতা আছে, নানা ইস্যু নিয়ে তারা মাঠে সক্রিয় হবে। ফলে একটা রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই বিশৃঙ্খলা ঠেকাতে তখন দেখা যাবে সামরিক বাহিনীর সহযোগিতা বা হস্তক্ষেপ প্রয়োজন হবে। সেটা দেশের জন্য ভালো হবে না। বরং নির্বাচনের মধ্য দিয়ে এক সাংবিধানিক সরকার, শাসনতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করবে এবং শুরু হবে একটা শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থা। সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু যদি শেষ পর্যন্ত তারেক রহমান না আসতে পারেন, তাহলে আর কন্ট্রোল বলে কিছু থাকবে না এবং এর সুযোগ কিন্তু অন্য অন্য রাজনৈতিক শক্তি নেবে। কারা নেবে এটাও বলা যাচ্ছে না। একটা বিশৃঙ্খলার মধ্যে আবর্তিত হবে। তাতে যেটা হবে যে আওয়ামী লীগ আরো সক্রিয় হবে, সোচ্চার হবে। এমনিতেই আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে তো একটা অনিশ্চয়তা আছেই। ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যে অনেকটা রাজনৈতিক বিশৃঙ্খল বা যুদ্ধের মতন সেরকম একটা অবস্থান থেকে কিন্তু মানে ধাবিত হতে পারে। আমি এটা শঙ্কা করছি। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে যে ঘটনা ঘটছে, এই ঘটনা যদি কোনো সুন্দর না হয় তাহলে সম্ভাব্য কি ঘটতে পারে সেটা নিয়ে মোস্তফা ফিরোজের আশঙ্কার কথাগুলো শুনলেন। আমরাও চিন্তা করি এটা নিয়ে কি হয়, এবং যার লাভ তার কোনো ভূমিকা আছে কিনা, এটাও কিন্তু আমাদের চিন্তার বিষয় হয়ে থাকবে। আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিডিআর হত্যাকাণ্ডের
যে তদন্ত, এটি নতুন করে করার জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন ফজলুর রহমান কমিশন। মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে গত কয়েক মাস ধরে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে ধোঁয়াশা ছিল, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে এক্সপেকটেশন ছিল, যে সন্দেহ ছিল, অবিশ্বাস ছিল, এগুলোকে প্রশমিত করার জন্য একটি তদন্ত করার যে চেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব করেছেন, এবং সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে যেভাবে দাখিল করা হয়েছে এবং সেই তদন্তের মধ্যে যে সকল পয়েন্ট এসেছে যা কিনা আগেই স্মরণ করা হয়েছিল, ধারণ করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল, সেগুলো এখানে একেবারে সিলচাপ্পর মেরে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। এবং সেখানে স্পষ্টতই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বা হত্যাকাণ্ডের অ্যালাইড এলিমেন্ট, ইংরেজিতে কথাগুলো বলতে হচ্ছে, অ্যালাইড এলিমেন্টের আসলে ওভাবে বাংলায় বললে গুরুত্ব বোঝায় না। অ্যালাইড এলিমেন্ট, মাস্টার মাইন্ড, অ্যালাইড ফোর্স অথবা ক্লোজ অ্যাসোসিয়েট, যে নামেই ডাকেন না কেন, সেখানে জনাব সোহেল তাজকে মেনশন করা হয়েছে। সোহেল তাজকে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবাসী সরকারের, এবং বাংলাদেশের সমগ্র রাজনীতির ইতিহাসে যে কয়জন বরেণ্য এবং সম্মানিত ব্যক্তি আছেন তাদের মধ্যে মরহুম তাজউদ্দিন সাহেব প্রধানতম, এবং সেই তাজউদ্দিন সাহেবের সন্তান হলেন জনাব সোহেল তাজ। সোহেল তাজ আমেরিকাতে লেখাপড়া করেছেন, তারপর একাধিকবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ জামানাতে, আর সর্বশেষ যখন বিডিআর মিউটিনি হলো সেই সময়টিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলে থাকেন যে এই বিডিআর মিউটিনিটি যখন হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারা সবাই প্রথম দিন থেকে বলার চেষ্টা করছেন, না ঠিক বলার চেষ্টা না, সরাসরি বলছেন যে সোহেল তাজ এই ঘটনার সঙ্গে জড়িত। যেভাবে তাপসের নাম আসছে, ব্যারিস্টার তাপসের নাম আসছে, যেভাবে জাহাঙ্গীর কবির নানকের নাম আসছে, মির্জা আজম সাহেবের নাম আসছে, একইভাবে জনাব সোহেল তাজ পরিপূর্ণভাবে তার দায় দায়িত্ব এড়াতে তো পারেনই না, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তিনি জানতেন এরকম একটি ঘটনা ঘটানোর জন্য তিনি কাজ করেছেন, তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যারা বিরুদ্ধ লোকজন তারা সবাই এই কথাগুলো বলার চেষ্টা করেছেন, এবং এটাকে ডিফেন্ড করার জন্য বা এটাকে এড়ানোর জন্য সেই সোহেল তাজ এ যাবৎকালে করেননি এমন কোনো কর্ম নেই। তিনি আওয়ামী লীগ ছেড়েছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, এমপিগিরি ছেড়েছেন, আর গত 14 মাস ধরে শেখ হাসিনাকে তিনি যেভাবে ছোট করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জামাতের যারা লোকজন রয়েছে, বিএনপির যারা লোকজন রয়েছে, এভাবে আসলে শেখ হাসিনাকে কেউ ছোট করেনি। এমনকি ওই যে আমার ফাঁসি চাই, একজন রেন্টু, কি রেন্টু যেন রয়েছে, তাকে দিয়ে একটা বই লেখানো হয়েছিল বা তিনি নিজে লিখেছিলেন আমার ফাঁসি চাই। তো সেই রেন্টুও মূলত সোহেল তাজের মতো এতটা নির্মম এবং নিষ্ঠুর ভাষায় শেখ হাসিনাকে সমালোচনা করেনি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে তার একজন বোন তাকে খুব সাহায্য করেছেন। তিনি মুজিব কাকু হিসেবে বিখ্যাত, আমেরিকাতে থাকেন, একটা বইও লিখেছেন, নেতা থেকে পিতা। তো সেই তারা দুজনে মিলে প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং তারা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ করেননি, সঠিক আচরণ করেননি, এবং শেখ হাসিনা এবং তার পরিবার, শেখ পরিবার অ্যাবসলিউটলি করাপ্টেড পরিবার। তারা শহীদ বা প্রয়াত বা মরহুম তাজউদ্দিন সাহেবের যে প্রাপ্য সম্মান এটা দেয়নি, বরং এই পরিবারটিকে তারা, অর্থাৎ শেখ পরিবার, অস্ত্র হিসেবে ব্যবহার করেছে
যদি সোহেল তাজকে বা সোহেল তাজের বোনকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে তাদের আর সম্মান থাকে না। সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছে, কিন্তু তারা এই কাজের আড়ালে মূলত এই তাজউদ্দিন পরিবারকে সম্মানের পরিবর্তে অসম্মান করেছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন পরিবার যে ভূমিকা ছিল, পরবর্তীতে ৭৫-এর পরবর্তীতে জহুরে তাজউদ্দিন না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না, সারভাইভ করতো না। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা কায়মনো বাক্যে এটা স্বীকার করে। তো এটা নিয়ে সোহেল তাজের গর্ব আছে, কিন্তু তার ধারণা যে তার মায়ের যে সম্মানটা প্রাপ্য ছিল এটাও শেখ হাসিনা দেয়নি। এনিওয়ে, তিনি এই কথাগুলো বলছিলেন, তার সমালোচক যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে মূলত তিনি বিডিআর মিউটিনিতে তার যে সম্পৃক্ততা রয়েছে এই দায় এড়ানোর জন্য তিনি ওভার অ্যাক্টিং করছেন, তিনি ভয় পাচ্ছেন, বারবার ওভার অ্যাক্টিং করছেন। আমিও একাধিকবার সেই ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি। জনাব সোহেল তাজের সঙ্গে যেহেতু আমি একসঙ্গে একই পার্লামেন্টে ছিলাম ওইরকম, তো সেই ক্ষেত্রে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমি তিনি পার্সোনালি ডিসকমফোর্ট ফিল করেন বা গিলটি ফিল করেন এরকম কোনো কথাবার্তা বলিনি। আমি প্রাণান্ত চেষ্টা করেছি সবসময় তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলার জন্য বা কখনো কখনো তাকে প্রমোট করার জন্য। তো তিনি যে কাজই করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন একাধিকবার, তিনি কিছু মুভমেন্ট করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা তার তো হলো না। এই যে ফজলুর রহমান কমিশন, সেই ফজলুর রহমান কমিশনে তাকে যেভাবে জড়ানো হয়েছে, তাতে মানুষের যে তার সম্পর্কে ধারণা ছিল বা সন্দেহ ছিল, সেই সন্দেহটা এখন রীতিমতো একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এখানে প্রমাণিত হলো। এই কমিশনে একটা বিষয় এসেছে, সেটা হলো যে তিনি এই অনেকগুলো পোশাক তৈরি করার জন্য বিডিআর কর্তৃপক্ষের নিকট থেকে যে কাপড় নিয়েছিলেন, মানে কাপড়টা নেওয়া হয়েছিল যে তিনি বিডিআরের পোশাক পরে সে অনুষ্ঠানে উপস্থিত হবেন এই কথা বলে, এরকম একটা রিপোর্টে নাকি এসেছে। আমি একজন সামরিক কর্মকর্তার ভিডিও থেকে জানলাম। তো সেখানে একটি সিঙ্গেল, অর্থাৎ সোহেল তাজের জন্য যদি একটা সিঙ্গেল পোশাকের জন্য যদি কাপড় নেওয়া হয়, সেটা হয়তো দেখা গেল যে হয়তো 10 গজ বা 5 গজ ইটস ওকে। কিন্তু যে পরিমাণ কাপড় নেওয়া হয়েছে তাতে করে 300 বা 400 মানে ড্রেস তৈরি করা যায়। সবাই ধারণা করছেন যে এই বিডিআরের ড্রেস ওই কাপড় দিয়ে তৈরি করে ঘটনার দিন তাদেরকে বিডিআর সাজিয়ে অস্ত্র হাতে সেই পিলখানাতে পাঠানো হয়েছিল। এটা একেবারে নতুন একটা অভিনব একটা জিনিস, যেটা অকল্পনীয় একটা বিষয়। মানে সবচেয়ে যে বড় হেটার রয়েছে, সমালোচক রয়েছে, সোহেল তাজের যে সকল হেটার রয়েছে, তারাও এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারেনি তার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু সেই জিনিসটি এখন এই তদন্তের রিপোর্টে চলে এসছে। এখন এটা তিনি কিভাবে সামাল দেবেন এটা তার বিষয়। তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, তিনি হাইকোর্টে রিট করে তারপরে বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছিলেন। তখনই আমার মনে হয়েছিল যে ডাল মেকুস কালা হয়। কিন্তু আমি একটা ব্যাপারে মানে এখানে আমার দুর্বলতা, সেটা হলো আমি মনে করেছিলাম যে এই তদন্ত রিপোর্টটি আর আলোর মুখ দেখবে না, আর ফজলুর রহমান সাহেব যে কমিশন করা হয়েছে তাকে প্রধান করে এই কমিশন সম্ভবত কাজ করতে পারছে না। এর কারণ হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে এই কমিশনকে উদ্দেশ্য করে একটি সতর্কবাণী দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে আপনারা এটি আর ঘাটাঘাটি করবেন না, নো ডট, নো সেমিকোলন ইত্যাদি কথাবার্তা বলেছিলেন। খুব ভাইরাল হয়েছিল তখন সেই কথা নিয়ে। তো মনে হয়েছিল যে সেনাপ্রধান যেভাবে কথাবার্তা বলেছেন তিনি হয়তো এটা চাচ্ছেন না, আর তাকে অ্যাভয়েড করে চ্যালেঞ্জে জানিয়ে ফজলুর রহমান সাহেব হয়তো কাজ করতে পারবেন না। আর গত কয়েক মাস যাবৎ ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কিউরিওসিটি হয়েছিল যে আমি হয়তো একদিন ফজলুর রহমান সাহেবকে ফোন করব বা কথা বলবো, অথবা আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেবো যে ওটার কী হলো। কিন্তু যখন এই রিপোর্টটা দেখলাম যে দেওয়া হয়ে গেছে এবং সেই রিপোর্টটা এখন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, তখন যেটা মনে হলো যে ফজলুর রহমান সাহেব আসলে একটা জিদ ধরেছিলেন যে তিনি এটা করবেনই, তিনি মরে গেল সেটা করবেন, এবং সেই কাজটা তিনি করেছেন তার মতো করে।
তো প্রকৃতির একটা নিয়ম আছে, যার যে বিপদ আসে সে কিন্তু সেই বিপদটা আগে থাকতে বুঝতে পারে। তো সোহেল তাজের যে একটা বিপদ আছে, এখন সারা খাতুন মারা গেছেন, তারপরে তাপস দেশের বাইরে, এরপর নানক সাহেব দেশের বাইরে, তারপরে মির্জা আজম সাহেব দেশের বাইরে। তো সম্ভবত এখন বাংলাদেশে সোহেল তাজ আছে। সোহেল তাজ মধ্যে বিদেশে গিয়েছিলেন। তো তিনি যে সন্দেহ করে যে কাজগুলো করেছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তিনি সতর্ক হননি। তিনি বিদেশে না যাওয়ার পরিবর্তে বাংলাদেশে থাকার চেষ্টা করেছেন, এবং হি ওয়াজ ওভার কনফিডেন্ট যে যেহেতু তার সঙ্গে প্রধান উপদেষ্টার একটা ভালো সম্পর্ক রয়েছে, কাজেই তার বিরুদ্ধে কিছু একটা হবে না। কিন্তু এটা হলো যে শেখ হাসিনা চাইলেই তিনি ইচ্ছা করলে অনেককে উপকার করতে পারতেন না, আর চাইলেই অনেকে ক্ষতি করতে পারতেন না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই অনেকে ক্ষতি করতে পারেন না, আর চাইলেও কাউকে তিনি উপকার করতে পারেন না। এই রাষ্ট্র একটা সিস্টেমে চলে, এবং এখানে যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ একটা কমপ্লেক্স তৈরি করে ফেলতে পারে। তো সেই দিক থেকে ফজলুর রহমান সাহেব যে কাজগুলো কর্ম করছিলেন তার একটা ইন্ডিকেশন ছিল যে সোহেল তাজ যেন বিদেশে যেতে না পারে। সম্ভবত এরকম একটা গোয়েন্দা রিপোর্ট ছিল। তার প্রেক্ষিতে যখন তিনি যেতে পারলেন না, তখনই আমাদের বোঝা উচিত ছিল, বা সোহেল তাজের বোঝা উচিত ছিল, ডাল মে কুছ কালা হায়। তো তিনি এটাকে একটা অর্ডিনারি ঘটনা মনে করেছেন। আমরা সারা দেশের মানুষ ছি ছি ছি, সোহেল তাজের মতো একটা মানুষকে যেতে দেওয়া হলো না। আবার অনেকে চিৎকার করে বলেছেন যে এত দালালি করে লাভটা হলো কি, এত যমুনার সামনে গিয়ে বারবার মাথা নুয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে তাকে কিভাবে ব্যায়াম করতে হবে সেই জিনিসগুলো তাকে শিখিয়ে তোমার লাভটা হলো কি, এরকম নানা কথা রকম বলেছে। তারপর তিনি লন্ডনে গেলেন, না আমেরিকাতে গেলেন, এবং সেখান থেকে আবার তিনি বাংলাদেশে ফেরত আসলেন। এখন কোথায় আছেন আমি জানি না। তিনি যদি দেশে থাকেন তাহলে এই যে রিপোর্ট, এই রিপোর্টের প্রেক্ষিতে তাকে নিয়ে কী হয় এটা এখন একটা দেখার বিষয়। তবে এখানে একটা জিনিস আমি বলি, পাপ এমন একটা বিষয়, এটা আপনি যে কোনো ফর্মই করেন না কেন এটা আপনাকে ভোগাবে। আপনি হয়তো গরু চুরি করেছেন, সেটা অজ্ঞাত রয়ে গেছে, কিন্তু একটা সময় দেখা গেল যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ছাগল চুরির জন্য। আপনি ছাগল চুরি করেননি, কিন্তু আল্লাহ জানেন আপনি গরু চুরি করেছেন। আপনি মার্ডার করেছেন, রেপ করেছেন, কিন্তু আপনি একেবারে খুব হুজুর হয়ে বসে আছেন। এমন একটা সময় দেখা গেল যে রাস্তাতে যাচ্ছেন, পকেট মার করে লোকজন ধরে এসে আপনাকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো। লোকজন আফসোস করলো, হায় আল্লাহ, এত বড় বুজুর্গ ব্যক্তি, কিন্তু আপনি যে গোপনে গোপনে ওই কাজগুলো করেছেন, এটা প্রকৃতি ছাড়ে না, মানে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো সেদিক থেকে এখন আমাদের এই বাংলায় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটছে। অনেকে দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব ভালো মানুষ। কেন এগুলো হচ্ছে? কিন্তু আমি বিশ্বাস করি যে না, সে যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে তার গোপন কর্ম আছে, ভালো কর্ম আছে। অনেকে বলে না যে আল্লাহ পরীক্ষার জন্য এই কাজ করছেন, কিন্তু না, এটা ঠিক না। বাস্তবতা হলো যে একজন চিন্তা চেতনায় কর্মে ভালো মানুষ, আল্লাহর গ্যারান্টি ফ্রম অলমাইটি আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তার জন্য মন্দ কিছুই ঘটতে পারে না, কিচ্ছু ঘটতে পারে না। দ্বিতীয়ত হলো যে আপনি তখনই নিজেকে মুমিন মনে করবেন, মুত্তাকিন মনে করবেন, আপনার ইবাদত কবুল হয়েছে মনে করবেন, যখন আপনার দৈনন্দিন জীবনে 3টা সমীকরণ থাকে। গতকালকের চাইতে আজকের দিনটা আপনার ভালো যাবে, আর আপনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে আজকের দিনের চাইতে আগামী দিনটি আপনার জন্য ভালো যাবে। এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত না হবে এবং এই ঘটনাগুলো না ঘটবে, অর্থাৎ এভরিডে দেখবেন যে গতকালের চেয়ে আপনার দিনটা অবশ্যই ভালো গেছে। তো এরকম যখন আপনার জীবনে ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তখনই ইউ আর ইন দ্য রাইট পথ, হেদায়েত প্রাপ্ত। কিন্তু আমাদের এই সমাজে এখন এই গত 14 মাসে সব তোলপাড় করা ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, এবং সেই ঘটনায় এই সোহেল তাজের প্রসঙ্গে এলো। দ্বিতীয়, সাংবাদিক মুন্নি সাহার নাম নাকি আসছে সেখানে। মুন্নি সাহা এটিএন বাংলাতে ছিল, দেশের খুব নামকরা সাংবাদিক, একটা সময় খুব প্রভাবশালী ছিল। গণভবনে তার অবারিত বিচরণ ছিল, শেখ হাসিনার কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, এবং পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে যায় এবং তাকে গণভবনে ঢুকতে দেওয়া হয় না। তিনি অনেকগুলো বিতর্ক তৈরি করেছেন, বিডিআর মিউটিনি নিয়ে যে রিপোর্টগুলো করেছেন ওগুলো নিয়ে যথেষ্ট আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে।
তারপর ওই যে রেশমা কাণ্ড যেটা হয়েছে, সাভারে যে একটা ভূমিধস হলো, বিল্ডিং ভেঙে পড়লো, ওর পর থেকে যে রেশমা কাণ্ড, সেটা নিয়ে মনীষ শাহর একটি প্রতিবেদন যথেষ্ট বিতর্ক তৈরি করে ফেলেছিল। এরপরে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে, তার কয়েকশো কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংকে শত শত কোটি টাকার লেনদেন, এগুলো আমরা শুনছি। কিন্তু অজ্ঞাত কারণে মনীষ শাহকে একবার ধরা হয়েছিল কারণ বাজার থেকে, আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফারজানা রূপা বা তার স্বামী শাকিলের মতো তার অবস্থা হয়নি, বা মোজাম্মেল বাবুদের মতো তার অবস্থা হয়নি। তো এখন সেই মনীষ শাহকেও এখানে জড়ানো হয়েছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। তো মনীষ শাহের সাথে যেহেতু এখানে হয়েছে, মনীষ শাহের খুব ঘনিষ্ঠজন একজন সাংবাদিক আছেন ই মামুন, ভদ্রলোক একসময় এটিএন বাংলাতে ছিলেন আর এটিএন নিউজে ছিলেন মনীষ শাহ, এবং এদের মধ্যে মানে ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সম্পর্ক একেবারে চরম পর্যায়ের। ব্যক্তিগত বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু বলতে যা বোঝায়, এটা এই মনীষ শাহ, ই মামুন, প্রভাস আমিন, তারপরে মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদের অনেকের সঙ্গে এরকম একটা বলয় গড়ে উঠেছিল আওয়ামী লীগ আমলে। মানে সবকিছুর এদের একটা বন্ধুত্ব, জড়োয়া বন্ধুত্ব, এটা যে কোনো পেশায় হয়। এখন অনেকে আবার টিটকারি করে বলছে যে তাহলে তো ই মামুনও এর মধ্যে আছেন। আমি ই মামুনের কোনো কিছু জানি না যে আসলে ই মামুন কি রিপোর্ট করেছিলেন বা এটার সাথে আসলে জড়িত কিনা, কিন্তু সামাজিক মাধ্যমে মনীষ শাহের সঙ্গে ই মামুনের ঘনিষ্ঠতার সঞ্জয়কে অনেকেই কথা বলার চেষ্টা করছে। তো পুরো এই যে ইলেকশন সামনে, বেগম যে অসুস্থ, তারেক যে আসবেন কি আসবেন না, আজকে রাতে আসবেন, এরকম কথাবার্তা যখন খুব প্রবল, তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা একটার পর একটা, মানে সরকার রীতিমতো বোম ফেলছেন। এই রিপোর্টটা এখনই হলো, এটা তো 7 দিন আগে হতে পারতো। ঠিক যখন বেগম জিয়া অসুস্থ, যখন তারেক রহমান সাহেব আসবে, তখন এরকম একটা রিপোর্ট হলো, এবং এই রিপোর্ট নিয়ে এখন কিন্তু বাংলাদেশের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং সেই আলোচনার যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা কেমন হয় সেটি এখন দেখার বিষয়। আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে, কিভাবে যেই ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা, স্বয়ং আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন, সেই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে যে করে বসলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে সেই সময়ে যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে অধীর, সবচেয়ে অস্থির, বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত। নেত্রী খালেদা জিয়া রোগশয্যায়, হাসপাতালে, তিনি ফিরবেন, সুস্থ হয়ে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই। তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই। সে সময়ে এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে এমন একটা ধারণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যেতে থাকলেও তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে, বা বিশেষ করে আদালতে এমন সব প্রক্রিয়া চলমানাধীন আছে যে বলাই যেতে পারে, একরকম নিশ্চিতভাবেই ধারণা করা যেতে পারে নির্বাচন কমিশনের সূত্রে এই কদিন ধরেই বলে আসা হচ্ছে যে 7 থেকে 11 তারিখের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা হয়ে যাবে। অথচ আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই, সন্দেহ করবার ব্যাপক অবকাশ আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে একটা রিট করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বলা হয়েছে এই রিট আবেদনে যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রম বহাল না রাখা হয়, সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ার, ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। পত্রিকার পাতায় পড়ে যাচ্ছি, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। মানে সারা বাংলাদেশের মানুষের মনোযোগ, মানে সপ্তাহ হয়ে যাচ্ছে
ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে একমাত্র বিষয়বস্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা, খালেদা জিয়া নিজে কি এবং তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এসব বিষয়াদি। মানুষের মনোযোগ যখন সেদিকে নিবদ্ধ, এভারকেয়ার হাসপাতালে নিবদ্ধ, কি ঘটছে এই নিয়ে গুঞ্জনে যখন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর, তখন আদালতে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করে বসেছেন বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। দেখেন, এই কংগ্রেস দলটা কি সেটা যখন একটু অনুসন্ধান করতে গেলাম তখন দেখলাম 2013 সালে উইকিপিডিয়া অনুযায়ী বিভিন্ন সময়ে উপনির্বাচনে অংশ নিয়েছে। 2019-এর বগুড়ায় উপনির্বাচন করেছে, 2020 সালে ঢাকা 10, ঢাকা 5, ঢাকা 18, সিলেট এসব জায়গায় উপনির্বাচন করেছে। মানে ভোট কিছুই পায়নি তেমন, সবই 0.5, 0.3% এমন। কিন্তু এমন একটি দল যারা কিনা উপনির্বাচনে অংশ নেয় আর 2014 নির্বাচনের আগে জন্ম। দেখেন এই ভুইফোর দলগুলো, মানে এই নতুন নামের বিচিত্র নামের সব দলগুলো গঠিতই হয় সাধারণভাবে কোনো একটি পক্ষের প্রচেষ্টায় যাতে রাজনীতিকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়, প্রয়োজনে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়। মানে ওই যে 2018, 19, 20-এর উপনির্বাচনে গিয়ে অংশ নেওয়ার জন্য যাতে দল পাওয়া যায়, মানে নির্বাচনটা যাতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন না হয়ে পড়ে, সেসবের কারণে এসব দল সৃষ্টি করা হয়। আর এই দলটিকে সৃষ্টি করা হয়েছিল, এখানে লেখাই আছে উইকিপিডিয়ায়, যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একদল আইনজীবী নিয়ে এই কংগ্রেস দলটি গঠিত হয়েছিল। এখন প্রশ্ন তো করতেই হয়, কারা, কাদের ইঙ্গিতে, কেন এই দলটির একজন নেতা তার মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে এখন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর টাস্ক দিয়ে, দায়িত্ব দিয়ে কেউ একজন এ বিষয়ে একটা রিট করতে বললেন? শুধু কি আদালতে রিট চলছে সেটাই একটা সমস্যা? দেখেন, তিনি রিটের যে গ্রাউন্ড সেট করেছেন, রিটের বিষয়ে তিনি বলেছেন যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা যে আনতে চেয়ে এই রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এখন এই যে ডিসি, ইউএনও যারাই নির্বাচনী দায়িত্ব পালন করেন এবং তাদের সকলকেই সন্দেহ করার সুযোগ আছে, নির্বাহী বিভাগ নির্বাচনের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার ফলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এই বিষয়টি তো এই সরকারের আমলে একরকমের প্রতিষ্ঠা পেয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গত 3টা নির্বাচনে যারা যারা অংশ নিয়েছে, 2014, 18 এবং 2024-এর নির্বাচনে সরকারের যেসব কর্মকর্তাদের ন্যূনতম ভূমিকা ছিল তাদের কাউকেও যাতে এই 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাতে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয়। তখনই কিন্তু প্রশাসনের কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মকর্তারা বলেছিলেন যে রাজনৈতিক সরকার যেভাবে নির্দেশনা দেয়, যে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী তো নির্বাহী বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, কাজে ঢালাও অভিযোগ করা ঠিক হচ্ছে কিনা। এমনকি অভিজ্ঞজনেরা, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তরফেও বলা হয়েছিল যে প্রায় 43,000 কেন্দ্রে লক্ষাধিক কর্মকর্তা কাজ করেন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাতে ওই 3 নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না এমন প্রত্যেক ব্যক্তিকেই শুধুমাত্র সংযুক্ত করা সম্ভব কিনা। এসব বিতর্ক উঠিয়ে এই যে নির্বাহী বিভাগের দায়িত্বে, আসলেই তো নির্বাচনটি যদি এবারও নির্বাহী বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়, রিটার্নিং কর্মকর্তা যদি সেই ডিসি, এসপি থাকেন, তাহলে কি করে নির্বাচনটা ভালো হবে? সেই ডিসি, ইউএনওই থাকেন, সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এবং এর পরিপ্রেক্ষিতে দেখেন, নভেম্বর মাসেও আগস্টের পর থেকে বহুবার ডিসি বদলির ঘটনা ঘটেছে। এই নভেম্বরেও 50টি জেলার ডিসি পরিবর্তনের ঘটনা ঘটেছে এবং
সংবাদ মাধ্যমগুলোই খবর দিচ্ছে সরকার ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে কর্মকর্তাদের বাছাই করতে যে এদের সাথে কোনোভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু তারপরেও এই যে জামায়াতে ইসলামীর পক্ষের কর্মকর্তা কারা, বিএনপির পক্ষের কর্মকর্তা কারা, কতজন ডিসি কোন দলের হলেন, এই নিয়ে আবার দুই বড় দলের মধ্যে কোন দল আছে, কারণ মানে এই নিয়ে তো অভিযোগ করতে একেবারে প্রধান উপদেষ্টার সঙ্গেও তারা দেখাও করেছিলেন। আর মনে তো আছেই আপনাদের যে চট্টগ্রামের মতো লোভনীয় ডিসির পদ নিয়ে রীতিমতো মানে জনপ্রশাসন সচিবের চাকরি গেল আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কার ক্যান্ডিডেট পাশ করবেন মানে ওইখানে ডিসি হবেন, এই নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ মীমাংসাও কিন্তু প্রধান উপদেষ্টাকে করতে হয়েছিল। তার মানে এই বিষয়টা এতটাই স্পর্শকাতর, এমন একটা বিষয়ে রিট তুলেছেন, রিট আবেদন করেছেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। কে তার পেছনে, যারা এই বিতর্কটা, যা নিয়ে বিতর্ক এবং সন্দেহ আছে, জামায়াতে ইসলামী নিয়মিতভাবেই বলেন যে জামায়াতে ইসলামীর এক নেতা শাহজাহান চৌধুরী কদিন আগে তিনি জনসমাবেশে মানে তার দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে একেবারে তাদের অধীনস্থ করতে হবে, না হলে নির্বাচনে জেতা যাবে না, যা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে শুরু করে নানা পক্ষে সমালোচনা হয়েছে বটে, কিন্তু জামায়াতে ইসলামীর তরফে তো এই অভিযোগও আছে যে বিএনপি সব নিয়ে নিয়েছে পদ, আর বিএনপি বলে আসছে জামায়াতে ইসলামী নিয়ে নিয়েছে, মানে যা নিয়ে কোন দল আছে এমন একটা বিষয়েই কিন্তু তিনি রিট আবেদন করে ফেললেন। এখন এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে, কিভাবে যেই ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং, আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন, সেই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে যে করে বসলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে সেই সময়ে যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে অধীর, সবচেয়ে অস্থির, বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত, নেত্রী খালেদা জিয়া রোগশয্যায় হাসপাতালে, তিনি ফিরবেন, সুস্থ হয়ে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই, তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই, সে সময়ে এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো। কিন্তু শুধু কি এই রিটের কারণেই তফসিল ঘোষণা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? মনে রাখতে হবে সীমানা নির্ধারণী যে মামলাগুলো চলছে, অন্তত 30টি মামলা নির্বাচনী সীমানা নির্ধারণের এখনো আদালতে চলছে। কাজেই এইসব সীমানা নিয়ে মামলা থাকলে তফসিল ঘোষণায় যে প্রভাব পড়তে পারে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই কদিন আগেও সংবাদ মাধ্যমের সামনেও বলে ফেলেছেন। মনে আছে যে নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে সে কি মানে প্রথম শুনানি যখন নির্বাচন কমিশনে শুরু হলো রুমিন ফারহানার এলাকায়, তিনি অবশ্য এখন মনোনয়ন পান নাই, সেই এলাকায় সীমানা বদল হয়েছে, সেটা নিয়ে শুনানিতে তিনি যোগ দিতে যাওয়ার পর তিনি বলে বসলেন যে বিএনপির কর্মীরাই এখন তার গায়ে হাত তুলছে, অন্যদিকে পরে বের হলো এনসিপির কর্মীরা আসলে তাকে লাঞ্ছিত করেছেন। মানে সে কি অবস্থা, বিএনপি না এনসিপি, কে কার গায়ে হাত তুলছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। ভাঙ্গায়, মনে আছে, ভাঙ্গার সড়ক দিনের পর দিন অবরুদ্ধ করে রাখা হলো, কারণ ওই ফরিদপুরেও কয়েকটি সীমানা নির্ধারণ নিয়ে এমন দ্বন্দ্ব বিবাদ চরমে উঠেছিল। এরকম কিন্তু অনেক জায়গায় দিনের পর দিন রাস্তা সড়ক অবরোধ হয়েছে সীমানা বদলে যাওয়ার কারণে। কাজেই এই সীমানা নির্ধারণের মামলাও কিন্তু এখনো প্রাথমিকভাবেই নিষ্পত্তি হয় নাই। সেই নিষ্পত্তি যে মানে যে এখন উচ্চ আদালতে হয়ে গেলেই সেটা নিয়ে আবারও আপিলে যাওয়া হবে না, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। বাগেরহাটের সংসদীয় 4টি আসন নিয়ে আপিলে যাবে কিনা কমিশন, এমন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফে, এবং তখন কমিশন বলেছেন যে সে সিদ্ধান্ত হবে আদালতের রায় হাতে পাওয়ার পর। মানে শুধু প্রার্থীরাই যে আপিলে যেতে পারেন তাই না, নির্বাচন কমিশনও কিন্তু আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে 30টি আসনে এখনো সীমানা নির্ধারণ হয় নাই।
কি করে তফসিল ঘোষণা হবে 7 থেকে 11 তারিখের মধ্যে? আর তফসিল ঘোষণা যদি না হয় 7 থেকে 11 তারিখের মধ্যে, তাহলে কি করে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে বলুন? কাজেই আদালতে জোর তৎপরতা চালানো হচ্ছে। যখন জোর গলায় ডক্টর ইউনূসের পারিষদবর্গ বারবার বলছেন তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন, কেউ ঠেকাতে পারবেন না, তখন নানা পক্ষকে উস্কে দেওয়া হয়েছে নানা রকম প্রতিরোধ সৃষ্টির জন্য, যাতে তফসিল ঘোষণাটা পেছায়, তফসিল ঘোষণার পর পেছায় নির্বাচন। এবং মনে রাখবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবার শুষ্ক মৌসুমের আগে নির্বাচনের নাম যে মুখে আনা যাবে না, কোরবানির ঈদ, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সহ নানাবিধ কারণে, সে নিয়ে তো অনেক আলাপ করেছি। কাজেই একদিকে খালেদা জিয়ার দিকে যখন